সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান নিটোল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের ৪৪৩ নাম্বার এপিসোড থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং এটি বায়োফার্মা লিমিটেডের পর্ব নাম্বার ৯। প্রিয় দর্শক, আজকে আমাদের নলেজ পার্টনার হিসেবে যারা আছেন তারা হচ্ছে অর্থোপ্যাল ডি, নিওরেপ, ইসোকন এবং পেরিলাক্স। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার কাজী আব্দুল্লাহ আল মামুন স্যার, যিনি প্রাক্তন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, ইবনে সিনা সহযোগী মেডিকেল অধ্যাপক। কলেজ অ্যান্ড হসপিটাল। জি, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি একই সাথে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানটি বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় ফিজিক্যাল মেডিসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই বিষয়ে প্রথমেই যদি একটু জানতে চাই, স্যার ফিজিক্যাল মেডিসিন বলতে আমরা আসলে কি বুঝি? সহজ করে যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, এটা আসলে একটা সাবজেক্ট। প্রথম শুরু হয়েছিল আমেরিকাতে, তারপরে ব্রিটিশ, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। যে বিশ্বযুদ্ধের সময় অনেক সোলজার ফিজিক্যালি ক্রিপলড হয়ে গিয়েছিল, কারো হাত নেই, কারো পা নেই, কারো হয়তো অনেক শারীরিক সমস্যা। তখন এগুলো শুধু মেডিসিন দিয়ে কিউর করা সেটা যাচ্ছিল টু মেক এ ম্যান ফিট এগেইন। এটা শর্টকাট, যে একটা রিহ্যাবিলিটেশনের একটা ছোটখাটো একটা সংজ্ঞা, মানে পেশেন্টকে পুনরায় ফিট করে তোলা, তার সমাজে সে চলবে, রাষ্ট্রে চলবে, ফ্যামিলিতে চলবে। এই জন্য আদার দেন মেডিসিন তাকে বেশ কিছু ফাংশন করতে হবে। তার মাসেলটা উইক হয়ে গেছে, মাসেলটাকে রিগেইন করতে হবে। জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, কোনো কারণে জয়েন্ট তার অপারেশন করে ফেলে দিতে হচ্ছে, সেখানে আবার আর্টিফিশিয়াল লিম্ব লাগানো হচ্ছে, সেগুলো করতে হবে। এগুলো হচ্ছে জাস্ট ডিজিজ রিলেটেড। আর হচ্ছে যে মেকানিক্যাল যেসব, যেমন আমি এখন বসে আছি, বসার সাথে রিলেটেড, কিভাবে বসতে হবে, পোস্চুরাল পজিশনটা কিভাবে, খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে কাজকর্ম করে যেতে হবে, হাঁটুটাকে কিভাবে কাজ করতে হবে, এই সব জিনিসগুলো আদার দেন মেডিসিন এন্ড সার্জারি উইথ কমপ্লিমেন্ট, মানে এটার সাথে এটা যোগ হলো, যোগ হয়ে সেই মানে মেডিসিনও থাকবে, প্রয়োজনে সার্জারিও থাকবে, সেটার সাথে ফিজিক্যাল থেরাপি, এক্সারসাইজ, তারপরে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, ইনস্ট্রাকশনস, অ্যাসিস্টিভ ডিভাইস, আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেই সবগুলোর কম্বিনেশন নিয়েই হচ্ছে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, ইন শর্ট আর কি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ আপনাকে। বলো, নেক্সট কোশ্চেন। ফিজিক্যাল মেডিসিন বলতে আমরা যতটুকু বুঝি সেটি হচ্ছে, কিন্তু স্যার যেভাবে বললেন যে সার্জারি বা মেডিসিনের সাথে এর পরবর্তীতে আমাদের যে সকল এক্সারসাইজ বা যে সকল নিয়ম কানুনগুলো আসলে মেনে চলতে হবে এবং সেগুলোর বিষয় নিয়ে আসলে যেই সব চিকিৎসকরা কাজ করছেন, যারা আমাদেরকে এই নিয়ম কানুনগুলো শিখাচ্ছেন, সেই ডিপার্টমেন্টটিকেই আমরা বলছি ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট। স্যার, আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করছেন। মানে প্রথমে আমি পেইন রিলেটেড কাজগুলো অ্যাড হবে সেটা আর জি, কি। জি। পেইনটা রিমুভ স্যার, করার জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হবে, সেগুলোর যোগ হবে এটার সাথে। জি স্যার। স্যার, আমাদেরকে দর্শকরা অনেক বেশি প্রশ্ন করছেন। আপনার অনুমতি নিয়ে ১ম একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন শুভ হাসান। জি শিওর, ইনশাআল্লাহ। বলেছেন বয়স ২৩ বছর, ওজন ৪৮ কেজি। ডক্টর ওনাকে এন্ডেভার ১০ মিলিগ্রাম দিয়েছিলেন, অনেকদিন ধরে খাচ্ছেন। এখন বাদ দিয়েছেন। কোনো সমস্যা হবে কিনা জানতে চেয়েছেন এবং নাকের হাড় বাঁকা এবং শরীর মাথা ঘোরায় কেন জানতে চেয়েছেন। আ আসলে প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশের ব্যথা এবং আমাদের যদি কোনো ডিসএবিলিটি থাকে সেগুলোর পরবর্তীতে আমাদেরকে কি ধরনের চিকিৎসা নিতে হবে, কি ধরনের ব্যায়াম করতে হবে, কিভাবে আমাদের লাইফ স্টাইলটা হবে সেগুলো নিয়ে। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আশা করছি আমরা পরবর্তীতে যখন অন্য কোনো অনুষ্ঠান করব মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে, তখন আপনার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব।
স্যার একটু যদি জানতে চাই যে অনেক সময়ই দেখা যায় যে রাতে ঘুমানোর পর সকালে উঠলে অনেকেরই ঘাড়ে ব্যথা অনুভূত হয়। এটি আসলে স্যার কেন হয় এবং ব্যথাটি মোটামুটি তীব্রই থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে ব্যথাটি কেন হচ্ছে। স্যার যদি আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা তো আসলে খুব কমন জিনিস। আমাদের ডে টু ডে প্র্যাকটিস প্রতিদিনই প্রচুর পেশেন্ট আসে যারা এই যে সকালে ঘুম থেকে উঠার পরে ঘাড়ে ব্যথা বা এক সাইড যে কোনো ডান অথবা বাম সাইড তার লক হয়ে আছে, ঘোরাতে পারছে না। খুব কমন জিনিস। এটা হচ্ছে পোস্চার রিলেটেড, যে পোস্টারটা সে কিভাবে ইউজ করছে। যেমন এখন যেমন লকডাউন পিরিয়ড চলছে, অনলাইন অ্যাক্টিভিটিস গুলো চলছে, এখন হয় কি অনেকে ওই যে বিছানাতে শুয়ে শুয়েই দেখা যাচ্ছে যে মোবাইল ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে বিছানায় শুয়ে। যার ফলে যে নেকের যে পজিশন, এটার একটা রেস্টিং পজিশন আছে, যে পজিশনে মাসেল গুলো ফ্রি থাকে, সেটা না হয়ে মাসেল গুলোকে ওভার অ্যাক্টিভ, ফ্লেকশন ফ্লেকশন যে মাসেল গুলো নেকের, হুম, সে মাসেল গুলো বেশি ইউজ করছে। বা এক পাশে কাত হয়ে শুয়ে আছে, তো শুয়ে আছে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ফেসবুকে ঢুকে গেল, তো কখন সময় চলে গেল খবর নেই। এগুলো একটা ফাংশন। আর একটা হচ্ছে যে ওই যে কাত হয়ে শোয়ার মধ্যে বালিশের যে পজিশনটা, যেমন এই যে নেক নেক এই পাশে শোল্ডার, নেক থেকে শোল্ডার, নেক থেকে শোল্ডার অনেক বড় একটা গ্যাপ। তো আমরা যখন বালিশে শুই, এই গ্যাপটা কিন্তু অনেক সময় যখন রাইট ল্যাটারাল মানে ডান কাত বা বাম কাতে শুলে এই পজিশনটা কিন্তু মেনটেন হয় না। তখন এই পজিশন মেনটেন না করলে এই যে ঘাটটা এদিকে বা এদিকে কাত হয়ে শুয়ে থাকি, যার ফলে ওই পাশের মাসেল গুলো, এক পাশের মাসেল গুলো ওভার অ্যাক্টিভ হয়, আরেক পাশের মাসেল গুলো বেশি রিল্যাক্স হয়ে যায়। এরপরে হয় কি যে ওভার অ্যাক্টিভ মাসেল গুলো তখন স্পাজমে চলে যায়। এটা একটা মেকানিক্যাল কজ। তারপরে নার্ভ রুটে প্রেশার পড়ে, বয়সকালে তো অনেক বেশি হাড়ের সমস্যা থাকে, প্রেশার বেশি পড়ে, সকালে উঠে দেখা যায় যে ঘাড় একদিকে শক্ত হয়ে গেল, ব্যথা হচ্ছে। এটা হচ্ছে মূল কজ আর কি। এখন যদি ট্রিটমেন্টের কথা এই বলি, সমস্যাটির জন্য জি বলবো স্যার, নাকি? কি ধরনের চিকিৎসা আসলে আমাদেরকে নিতে হবে? হ্যাঁ, এখন ধরো ট্রেডিশনাল যেটা আমাদের দেশে যেটা আছে বা আগেও যেটা হতো, ঘাড়ের ব্যথা হচ্ছে, ঠিক আছে একটা পেইন কিলার খেয়ে ফেলো। এখন পেইন কিলার খাওয়ার ধরো অনেক রকম ইন্ডিকেশন আছে, অনেক রকম কন্ট্রা ইন্ডিকেশন আছে। যেমন ধরো একটা অ্যাজমা পেশেন্ট, তাকে একটা পেইন কিলার দেওয়া হলো, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, সেটা তার ওই যে ব্রঙ্কোস্পাজম বাড়িয়ে দিবে, তার অ্যাজমাটাকে অ্যাগ্রাভেট করবে, এটা হতে পারে। তারপরে একটা নেফ্রোপ্যাথির পেশেন্ট আছে, হ্যাঁ, বা অনেক সময় ব্যথার ওষুধ খেলে অনেকের শরীর ফুলে যায়, হ্যাঁ, সে ফুলে যেতে পারে। তো এগুলো চিন্তা করে তাকে খুব মিনিমাম ডোজে একটু পেইন কিলার দেওয়া যেতে পারে, সাথে মাসেল রিল্যাক্সের ওষুধ, যেমন মায়োল্যাক্স আছে বা টলপা আছে, যেটা টলপেরিসন, মায়াসন, এগুলো বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়। তারপরে আরো অনেক ব্র্যান্ডের মাসেল রিল্যাক্সের ওষুধ আছে। এটার সাথে সামান্য একটু পেইন কিলার, জি। এটা সাথে গ্যাস্ট্রিকের ওষুধের কম্বিনেশন। এইটার পাশাপাশি আমরা যেটা করি অ্যাকিউট স্পাজমে, যেটা করি ফিজিক্যাল মেডিসিনে এন্ড ফিজিক্যাল থেরাপিতে, তার পজিশনটা ডিটেক্ট করি, যেটা তার কি কোনো মেকানিক্যাল কজ, ভিতরে হিডেন কোনো কজ আছে। সিম্পল একটা এক্সরে করে দেখি, প্রয়োজন হলে একটা এমআরআই করা যেতে পারে ঘাড়ের, নেকের। করার পরে ওই যে জায়গার মাসেলটা তার টাইট হয়ে থাকে, স্পাজমে থাকে, সেখানে আমরা আল্ট্রাসাউন্ড, ইউএসটি বলি, আল্ট্রা জি, সাউন্ড থেরাপি। এটা থেরাপি। ধরো 3 to 5 মিনিটস অর 10 মিনিটস, যে মাসেল গুলো বেশি টাইট হয়ে আছে সেখানে এইটা দেয়া হয়। এটাতে দেখা যাবে যে তার লোকালি সাথে সাথেই মাসেলটা রিল্যাক্স হয়ে যায় এবং পেইনটা ফ্রি হয়ে যায়। ইভেন তার কোনো পেইন কিলার, ব্যথার ওষুধও খাওয়া লাগে না। আচ্ছা, আচ্ছা। তাহলে সেইটার তো এটি পরে ওই যে খুব কথাটা ভালো বললাম, যে একটি কারণে থেরাপি। সে ওই পজিশনটা মেনটেন করছে, ওটা তাকে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ইনস্ট্রাকশন, শোয়ার পজিশনটা তাকে বুঝিয়ে দিতে হবে, কিভাবে নেকটা ইউজ করবে। যেমন আমরা এখন যে পজিশনে বসে আছি, এভাবে নেকটা রেস্টিং পজিশনে সবসময় ইউজ করলে ভালো, ল্যাপটপে হোক, কম্পিউটারে হোক, যেখানেই হোক। তো এই জিনিসগুলো মেনটেনের সাথে কিছু নেকের এক্সারসাইজ আছে, নেক মাসেল এক্সারসাইজ, এগুলো করবে। এই আর কি, মানে মোটামুটি ইন জেনারেল শর্টে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে এটা। আর যখন বেশি হবে, কমপ্লিকেশন হবে, তখন আস্তে আস্তে ট্রিটমেন্ট বাড়বে বিভিন্ন রকম। জি। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একজন দর্শক প্রশ্ন করেছেন, রিমঝিম রিমি অনেকক্ষণ বসে থাকলে বা শুয়ে থাকলে এরপরে যখন উঠে দাঁড়ান তখন পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হয়। আগে ডান পায়ে ছিল, এখন বাম পায়েও সমস্যাটি হচ্ছে। হাঁটতে, হাঁটতে আবার সমস্যাটি ঠিক হয়ে যায়। এটি কেন হচ্ছে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন এবং এই সমস্যাটির জন্য কি করবেন জানতে চেয়েছেন। বয়স ২৭ বছর, ওজন ৫৮ কেজি। 27 বছর, ওজন 58 কেজি। আচ্ছা, ওয়েট তো মোটামুটি ঠিকই আছে মনে হয়। তো এটা যেটা হয় মাসেলতেও, এটা তুমি নিজেও বুঝছো, যে যখন প্রেসারে থাকে, যেখানে একটা মেকানিক্যাল কজ, সেখানে নার্ভ থাকে,
সেখানে ব্লাড ভেসেল থাকে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। সেখানে রক্ত চলাচল অনেকক্ষণ বাধাগ্রস্ত হয়ে হঠাৎ যদি সেটা আবার ওপেন হয়ে যায়, তখন রক্ত চলাচল শুরু হয়ে গেলে সেখানে একটা ঝিমঝিম ভাব আসে, অথবা যে নার্ভের উপর একটা প্রেসার পড়ে। তোমরা হয়তো পড়েছো যে নিউরোপ্রাক্সিয়া আমরা বলি, নার্ভ ইনজুরি গুলো। হ্যাঁ, যে অনেকক্ষণ প্রেসারে থাকলে নার্ভের একটা কন্ডাকশন ডিলে হয়, তখন সে হঠাৎ করে হয় কি ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে, সেটা কম্পেনসেট করার জন্য তখন এই ঝিমঝিমটা হয়। তো এটা খেয়াল রাখতে হবে একই পজিশনে যাতে 1 ঘন্টার বেশি একই পজিশন মেনটেন না করা হয়। এটা হচ্ছে 1 নাম্বার কজ, কারেকশন, যে একই পজিশনে সে মেনটেন করবে না, পজিশনটা সে চেঞ্জ করবে। তারপরে যে জায়গায় তার ব্যথাটা বা ওই ঝিমঝিমটা বেশি করে, সেটা কিছু এক্সারসাইজ আছে, যেমন পায়ের এই যে ফুটের এক্সারসাইজ বলি আমরা, বসে আছে কোনো কাজ নেই, কিন্তু এই যে ফুটের ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন এক্সারসাইজ গুলো করলো, তাহলে এটা রক্ত চলাচলটা ফ্রি থাকলো, এটা ওভারকাম। আর এটা হচ্ছে যাদের ওভারওয়েট আছে, ওভার বেশি ওজন থাকলে অনেক সময় ওয়েটের কারণেও তার নার্ভে এবং ব্লাড ভেসেলে ওগুলা মাসেলের উপর প্রেশার পড়ে, এই জন্য তার ওয়েট রিডাকশন করতে হবে। তো এজ এ হোল তার মানে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে, একই জায়গায় ফ্রোজেন হয়ে বসে থাকা যাবে না। এই হচ্ছে মূল কারেকশন আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আসলে যেভাবে আপনি বলছিলেন যে আমাদের একটি লকডাউন পিরিয়ড আমরা পার করেছি এবং এখনো COVID-19 বা করোনা ভাইরাসের জন্য কিন্তু এখনো আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং ক্লাসগুলো হচ্ছে স্যার অনলাইনে। তো অনলাইনে ক্লাস করতে হলে জি, যেটা হচ্ছে যে ল্যাপটপ বা মোবাইলে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে এবং বাচ্চা থেকে শুরু করে ভার্সিটি গোয়িং পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু ল্যাপটপ বা মোবাইলেই ক্লাস করছেন। সেক্ষেত্রে স্যার বসে থেকে দীর্ঘক্ষণ একই পজিশনে থেকে আসলে ক্লাস করতে হচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে আসলে এক্ষেত্রে সঠিক পশ্চারটি আসলে আমাদের কি হওয়া উচিত? বা সঠিকভাবে বসার নিয়মটি যদি আমাদেরকে শিখিয়ে দেন স্যার একটু। হ্যাঁ, সঠিক পজিশন, যেমন ধরো তুমি এখন বসে আছো, আমিও বসে আছি, এই যে সামনে একটা টেবিল আছে, বসার পজিশন হচ্ছে স্পাইন, মানে পিছনে যে আমাদের শীট দ্বারা ঘাট থেকে কোমর পর্যন্ত, এটাকে এই রেস্টিং পজিশনে সোজা থাকতে হবে। মানে এই যে বেশি বাঁকা করে বসা যাবে না, হ্যাঁ, আবার বেশি হাইপার এক্সটেন্ডেড হয়। তো আমরা যেটা কমনলি যে ভুলটা করি, যে আমরা এই যে বসে আছি বাঁকা হয়ে বসে আছি, বা মেয়েরা ছেলেরা বিশেষ করে টিন এজ বয়সে এটা বেশি হয়, টিন এজ বয়সে একটু বাঁকা হওয়ার টেন্ডেন্সি থাকে, তারা একটু ওই চেপে বসে থাকে। আজকেও 12 বছরের একটা মেয়ে আসলো, স্কুলে পড়ে, গ্রেড 5-এ, তার এই ঘাড়ের দুপাশে ব্যথা। ওই যে সকাল 9টা থেকে অনলাইন ক্লাস হচ্ছে, কম্পিউটারে কন্টিনিউয়াস সে বসে আছে, আর তারপরে বাইরে হয়তো এই বয়সে অনেক দৌড়াদৌড়ি করতো, সেগুলো জি, হচ্ছে না, একটু সানলাইটে যাওয়া দরকার, রোদ দরকার, ভিটামিন ডি দরকার, সেটাও পাচ্ছে না। সবকিছু মিলে মাসেল গুলো ফ্রোজেন হয়, স্পাজম হয়। এইটাকে ওভারকাম করতে গেলে এই যে পজিশনটা, এটা, আর যারা ল্যাপটপ চালায় তাদের এই যে হাতের যে পজিশন, এটা রেস্টিং থাকবে, মানে এই যে দুইটা শোল্ডারটা ফ্রি থাকবে, হাতের পজিশনটা ফ্রি থাকবে, যার প্রত্যেকটা জয়েন্টটা ফ্রি রিল্যাক্স থাকে, এবং ঘাড়টা সোজা থাকবে, নেকটা স্ট্রেইট থাকবে। মানে এই যে জি, আমি যেটা বসেছি এটাও ঠিক পজিশন না, নেকটা আরেকটু উপরে থাকবে, মানে কম্পিউটারটা আই লেভেলে থাকবে, চোখের লেভেলে কম্পিউটারটা থাকবে, এর বেশি নিচেও না আবার বেশি উপরেও না, তাহলে ঘাড় ব্যথা করবে। এটা হচ্ছে জি, বসার একটা কমন পজিশন। আর ব্যাক সাপোর্ট দিয়ে বসবে প্রয়োজনে, ওই যে পিঠের পিছনে কুশন দিয়ে আমরা বসি, সেভাবে কুশন দিয়ে জি, বসতে পারে, পিঠটা যাতে সোজা থাকে এবং হাতটা জি, রেস্টিং পজিশনে থাকে, তাহলেই তার দেখা যাবে ব্যথা বেদনা অর্ধেকের বেশি এমনিই চলে গেছে। জি স্যার। স্যার এইটির সাথে যদি একটু বলি যে সর্বোচ্চ কতক্ষণ আসলে একই পজিশনে বসে থাকা যাবে? মানে কতক্ষণ পর পরে আসলে আমাদেরকে পজিশনটা চেঞ্জ করতে হবে যদি এটা একটু বলেন? এটা ধরো ম্যান টু ম্যান ভ্যারি করবে। হ্যাঁ, এখন ধরো একজন আছে, তার অলরেডি তার ডিস্কে প্রোলাপস ছিল আগে, হ্যাঁ, অনেক পেইন তার আগে থেকেই ছিল, সে তো তার পজিশন অনুযায়ী, যেমন কেউ আধা ঘন্টা বেশি বসতে পারে না। তবে অ্যাজ এ হোল মিনিমাম বা ম্যাক্সিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি একই পজিশনে, তোমার হোক আমার হোক যে কারোই হোক, ব্যাংকার হোক, যে কোনো ব্যবসায়ী হোক, যে কোনো আইটি ইউজার হোক, ল্যাপটপ হোক, 1 ঘন্টার বেশি একই পজিশন মেনটেন করা উচিত না। একটু কিছুক্ষণের জন্য হলো, ফিউ সেকেন্ডস, সে একটু চেঞ্জ করে, বা পিঠটা ওই সাইড টু সাইড, যেমন রিভলভিং চেয়ার থাকে, মুভ করবে, একটু রোটেট করবে। হ্যাঁ, আর যেমন ঘাড়ের কিছু ব্যায়াম আছে বসে বসেই করা যায়, হ্যাঁ, নেক মাসেল জি, এক্সারসাইজ বলি আমরা, এগুলা সে করে নিবে, মাসেল গুলো একটু মাঝে মাঝে এই যে নিজের হাত দিয়ে পেছন দিকে নিয়ে একটু ম্যাসেজ দিবে, দিলে এই যে ঘাড়ের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মাসেল গুলো অ্যাক্টিভ থাকে। এটা করা যায় আর কি সহজভাবে, মানে মোটামুটি 1 ঘন্টা, অসংখ্য 1 ঘন্টার বেশি জি, একই পজিশন মেনটেন না করাটাই বেটার। অসংখ্য ধন্যবাদ অল্প স্যার সময়ের আপনাকে। জন্য সে আপনার এই পজিশন চেঞ্জ করবে, পরামর্শগুলো আবার এসে জি স্যার, আপনার বসবে।
আপনার এই পরামর্শগুলো আশা করছি আমাদের দর্শকদের অনেক বেশি কাজে আসবে। স্যার একটু যদি জানতে চাই যে আপনি তো ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে জি। হঠাৎ কেউ যদি বাড়িতে ব্যথা পান বা হঠাৎ যদি কারো পা মচকে যায় সেক্ষেত্রে তৎক্ষণাৎ আসলে করণীয় কি? হ্যাঁ, এটা আসলে দিস ইজ ওয়ান টাইপ অফ, যেমন আমরা স্পোর্টস ইনজুরিতে এটা ট্রিটমেন্ট করি, বা স্পোর্টস ইনজুরিও একটা অ্যাকিউট ইনজুরি, বাসাবাড়ির ইনজুরিও একটা অ্যাকিউট ইনজুরি। অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ যে ইনজুরিটা হয়, হ্যাঁ, উইদিন আওয়ার্স, উইদিন 1 ডেজ। এই প্রথম যখন আমরা একটা ইনজুরি হয় তখন হয় কি ওইখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, হ্যাঁ, সেখানে একটা নার্ভের ড্যামেজ হয়। ওই সময় হয় কি সবার মাথার মধ্যে থাকে যে আমরা একটা গরম শেক দিয়ে দিই। ইভেন অনেকে লিটারেট পার্সন যারা তারাই ভুলটা করে। এইটা মোটেই করা যাবে না। এটা হচ্ছে আমরা যেমন একটা সূত্র আছে প্রাইস, হ্যাঁ, জি, PRICE, প্রাইস। প্রাইসে পি হচ্ছে প্রোটেকশন, মানে যে কারণে ব্যথাটা পেলো সেখান থেকে রিমুভ করতে হবে। হুম। আর হচ্ছে রেস্ট। রেস্ট মানে তাকে পজিশন মতো রেস্ট নিতে হবে, অ্যাক্টিভিটিটা তারা তখন স্টপ করতে হবে। তারপর জি। আইস দিয়ে যেমন আইস, ঠান্ডা বরফ বা একটা বড় ঠান্ডা কিছু শেক দিবে। হুম। তারপরে দিয়ে হচ্ছে ইলিভেশন, মানে জায়গাটা একটু উঁচু করে রাখবে, গ্র্যাভিটি থেকে একটু উপরের দিকে থাকবে। গ্র্যাভিটি নিচে থাকলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ওখানে অনেক ব্যথা বেড়ে যাবে। আর গরম শেক মোটেই দেওয়া যাবে না আপ টু 3 ডেজ। আচ্ছা, তখন এই 2 থেকে 3 দিন মানে 48 to 72 আওয়ার্স পর্যন্ত তাকে অবশ্যই ঠান্ডা শেক দিতে হবে ওখানে। তবে কোন রকম মেসেজ করা যাবে না, কোন রকমের প্রেসার দিয়ে কিছু করা যাবে না, রেস্টে রাখতে হবে আর জাস্ট আইস কম্প্রেশন বা ঠান্ডা শেক। এরপরে প্রয়োজন অনুযায়ী তার জন্য ওই যে ব্যথার যে ওষুধগুলো আছে, প্রয়োজন অনুযায়ী তার কন্ডিশন অনুযায়ী সে ব্যথার ওষুধগুলো প্রেসক্রাইব করতে হবে, সে খাবে। কিন্তু মূল থিম হচ্ছে সে কোনো মতেই সেখানে গরম শেক দিতে পারবে না, সেখানে আচ্ছা। কোনো মতেই সে অতিরিক্ত মেসেজ করবে না। হ্যাঁ, সেটাকে রেস্টে রাখবে। যদি কোনো সন্দেহ হয় তাহলে এক্সরেটা করতে হবে, কোনো ফ্র্যাকচার আছে কিনা এক্সক্লুড করতে হবে। তারপরে মচকালে ফ্র্যাকচার হলে বা অন্য কিছু হলে সেটা ট্রিটমেন্টের প্যাটার্ন ভিন্ন। কিন্তু একটা সিম্পল 2-3 দিনের বা 5-7 দিনের জন্য সিম্পল একটা ব্যথার ওষুধ তখন খেতে হবে। কিন্তু মূল হচ্ছে 3 দিন পর্যন্ত সে ঠান্ডা সেক দিবে, এরপরে প্রয়োজন অনুযায়ী একটু একটু করে কুসুম গরম সেক দিবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই পরামর্শটি আশা করছি আমাদের দর্শকদের আসলে অনেক কাজে আসবে। আমাদের ডে টু ডে লাইফ এ বা প্রতিদিনকার জীবনে কিন্তু আ হয়তো পরিবারের মানুষ বা আশেপাশের মানুষ অনেকেই এই ধরনের ব্যথা পেয়ে থাকেন। স্যার আজকে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললেন যে গরম সেক দেওয়া যাবে না, সেই জায়গাটা মেসেজ করা যাবে না। এই বিষয়গুলো আসলে সকলেরই অনেক কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ জি। স্যার আপনাকে। আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন বিন্দু রহমান। উনার বাবাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাবার কিছুদিন হলো পায়ে পানি এসেছে এবং ক্ষুধা মন্দা। পা ব্যথা আছে। কেন হচ্ছে জানতে চেয়েছেন এবং এক্ষেত্রে কি করবেন পরামর্শ চেয়েছেন। বাবার বয়স বলেছে? বয়সটি উল্লেখ করেননি স্যার। তারপর বাবার ডায়াবেটিস আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, কোনো ড্রাগ মেডিসিন খান কিনা। একটা হচ্ছে যে ড্রাগ ইনডিউসড পায়ে পানি আসতে পারে। ছেলেদের ক্ষেত্রে পায়ে পানি আসাটা একটু আনকমন। মহিলাদের এমনিতে একটা ডিজিজ আছে, ফ্লুইড রিটেনশন সিনড্রোম বলি আমরা, কোনো রোগ ছাড়াই অনেক সময় হতে পারে। কিন্তু ইফ হি ইজ মেল পেশেন্ট, অবশ্যই তাকে চিন্তা করতে হবে অনেক কিছু। এক হচ্ছে যে সে কোনো ব্যথার ওষুধ রিসেন্টলি খেয়েছে কিনা দেখতে হবে, ওই যে বলেছি ব্যথার ওষুধ খেলে অনেক শরীরে পানি আসে। আর একটা হচ্ছে ক্রনিক কোনো কিডনি ডিজিজ আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা দেখতে হবে, এক্সক্লুড করতে হবে। তারপরে একটা হচ্ছে কমন জিনিস হচ্ছে হাইপারটেনসিভ ড্রাগ খায় কিনা, জি, যেমন এমলোডিপিন লং স্ট্যান্ডিং খেলে অনেকের পায়ে পানি আসে, পায়ে পানি আছে। সেই ড্রাগ এভয়েড করতে হবে। তার ওই রিলেটেড মেডিসিনে কোনো একজন ভালো বিশেষজ্ঞ দেখিয়ে উনি সেট আপ করে দিবেন যে কি কি পরীক্ষা ইনভেস্টিগেশন দরকার, তো কারণটা বের করবে। অ্যাজ এ হোল পায়ে যদি পানি আসে আমরা যেটা বলি, পাটাকে ঝুলিয়ে না রেখে স্ট্রেট পজিশনে হরাইজন্টাল রাখবে আর কি। হ্যাঁ, রেখে এই যে পায়ের এই যে ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন ফুটের এক্সারসাইজটা এটা করলে পায়ের ফ্লুইড থাকলে সেটা চলে যায়। মানে টুয়ার্ডস গ্র্যাভিটিতে না রেখে একটু গ্র্যাভিটি থেকে উপরের দিকে রাখবে পাটা, এটা যদি জি, অন্য কোনো কজ না থাকে। আর জি। মেকানিক্যাল কজ ছাড়া অন্য কোনো কজ, যদি মেডিকেল কোনো কজ থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে অ্যাসোসিয়েটেড। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই বিষয় সংক্রান্ত আপনারা যেকোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। তবে প্রশ্ন করার সময় অবশ্যই আপনার বয়স এবং কতদিন ধরে সমস্যাটিতে ভুগছেন সেটি উল্লেখ করে প্রশ্নটি করতে হবে। স্যার আমরা কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে হঠাৎ ব্যথা পেলে ঠান্ডা সেক দিতে হবে। একজন দর্শক প্রশ্ন করেছেন শিনজান সাহা কোন ক্ষেত্রে গরম সেক দিতে হবে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। গরম শেক আসলে দিতে হবে, যে একটা কথা বলেছি অ্যাকিউট পেইন এন্ড ক্রনিক পেইন।
অ্যাকিউট পেইন আমরা মেডিকেল টার্মে সাধারণত বলি ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ। হ্যাঁ, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আমরা এটাকে অ্যাকিউট কন্ডিশন ধরি। একটা পেইন যখন আফটার ওয়ার্ডস 15 দিন পার হয়ে চলে যায়, তখন এটাকে আমরা ক্রনিক পেইনের মধ্যে নিয়ে যাই। তখন যখন সেই কন্ডিশনটা হয়, তখন সে গরম শেক দিতে পারবে একটু হালকা। আচ্ছা। তবে ওই যে আরেকটা জিনিসের কথা বলছি, যেমন ঘাড় সকালে উঠে ঘাড় বাঁকা হয়ে গেল, হ্যাঁ, ঘাড় স্প্যাজম হয়ে গেল, শক্ত হয়ে গেল, তখন ওইটা কিন্তু কোনো ইনজুরির মধ্যে পড়ে না আসলে পুরোপুরি। তখন কিন্তু একটু গরম শেক দেয়া যাবে। গরম শেকটা তখন দেয়া যাবে না যদি কোনো ইনজুরি মানে সরাসরি আঘাতের মাধ্যমে কোনো ব্যথা পায়, সেটাতে গরম শেক দেয়া যাবে না। আর আঘাত ছাড়া হঠাৎ যেমন কোমর সকালে উঠে দেখা গেছে কোমরটা একটু টাইট হয়ে আছে, ঘাড়টা টাইট হয়ে আছে, ওই সময় কিন্তু একটু গরম শেক দেয়া যাবে এবং এটা জাস্টিফাইড। আর অন্যান্য যেসব এই যে কথাটা বললাম 1 সপ্তাহ পার হয়ে গেল একটা পেইন, তখন ওখানে গরম শেক কিছু কিছু ক্ষেত্রে দেয়া যাবে। তবে সিলেক্টিভলি যেন ডায়াবেটিক পেশেন্ট বা যাদের সেন্সরি ইম্পেয়ারমেন্ট আছে, নিউরোপ্যাথি আছে, মানে যাদের ওই স্কিনের সেন্সেশন কমে গেছে, ভাস্কুলার কোনো সমস্যা আছে, তাদেরকে কিন্তু গরম শেক ওভাবে দেয়া যাবে না ডক্টরের অ্যাডভাইস ছাড়া। ঠিক আছে? ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, গরম শেক দিলে সে বলতে পারবে না জায়গাটা পুড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন তাকে কমপ্লেইন পারবে না। হুম, হুম। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় ভুগছেন। জি। এরকম রোগী কিন্তু আমাদের সমাজে অনেক। এবং তাদের মধ্যে একটি টেনডেন্সি দেখা যায় যে স্যার ফার্মেসি থেকে হয়তো একটি ব্যথার ওষুধ কিনে সেই ওষুধটি তারা দীর্ঘদিন ধরে হয়তো খেয়ে যাচ্ছেন। স্যার এটির আসলে হ্যাঁ। ক্ষতিকর প্রভাব কি হতে পারে? এ বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু পরামর্শ দেন। হ্যাঁ, এটা তো আমাদের গ্রাম দেশে তো এটা র‍্যান্ডম। যে আমাদের কাছে পেশেন্ট আছে, অনেক সময় আমরা দেখি ব্যথার ওষুধ খাচ্ছে সাথে অ্যান্টিবায়োটিক খাচ্ছে গ্রামে কোনো প্রেসক্রিপশন ছাড়া। তো সেটা যেটা হয় যে প্রথমে কারো ব্যথার ওষুধ খেয়ে কারো ধরো শরীর ফুলে যেতে পারে, মানে প্রাইমারি স্টেজে শরীরটা ফুলে যায় অনেকের, এটা হতে পারে। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, তার হার্টের অ্যাক্টিভিটি, শরীরে যখন পানি ও ফ্লুইড রিটেনশন হয় ব্যথার ওষুধ বেশি খেলে, প্রেশার বেড়ে যেতে পারে। এগুলো হয়ে আলটিমেটলি কি হবে, কিডনির উপর প্রচন্ড একটা চাপ সৃষ্টি করবে। অনেকদিন খেলে লং স্ট্যান্ডিং কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। হ্যাঁ, তো অনেক কিছুই হতে পারে আস্তে আস্তে, তার মানে কতদিন পর্যন্ত ব্যবহার করছে সেটার উপর নির্ভর করবে। জি স্যার। তাহলে স্যার দর্শকদের জন্য আমরা বলব যে এইভাবে আসলে জি। নিজেরা যে ব্যথার ওষুধ কিনে আসলে ওষুধগুলো খাওয়া যাবে না। এইসব ওষুধের কিন্তু অনেক ক্ষতিকারক দিক থাকতে পারে। প্রিয় দর্শক আপনারা সকলেই শুনলেন। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে। স্যার একটি সমস্যা অনেকেই কমপ্লেইন করে থাকেন সেটি হচ্ছে সিজার পরবর্তী সময়ে যারা মায়েরা থাকেন তারা খুব কমপ্লেইন করে থাকেন যে কোমরে ব্যথার সমস্যাটিতে তারা ভুগছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তারা সেই অপারেশনের জন্য অ্যানেসথেসিয়াকেই দায়ী করে থাকেন। যেহেতু অ্যানেসথেসিয়া দেয়া হয় কোমরে এবং অপারেশন পরবর্তী উনাদের ব্যথাটি থাকে এবং এমনও হয় যে স্যার ১-২ বছর পরেও বলে থাকেন যে, "না আমার তো কোমরে ব্যথা করছে, ব্যথাটি ভালো হচ্ছে না।" এটির পিছনে স্যার কারণ কি? এবং সেসব মায়েদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? ভেরি গুড কোশ্চেন। এটা আমরা ডে টু ডে প্র্যাকটিসে প্রচুর পাই, এই ধরনের রোগী পেশেন্ট আসেন। আসলে আমাদের দেশে মহিলারা বা মারা যেটা হয়, আহ, সবাই কম বেশি ইয়ে থেকে কি বলে সানলাইট থেকে দূরে থাকে, তাই না? যার ফলে ভিটামিন ডি একটা ডেফিসিয়েন্সি থাকেই। তারপরে অপারেশন হয়ে যাবে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কোমরে হাড়ের মাঝখান জি, দিয়ে জি, একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তো সেটার জন্যই যে পেইন হয় আসলে ব্যাপারটা এরকম না। এটার পরে হয় কি, তারা ইনঅ্যাক্টিভ থাকে বেশি। হ্যাঁ, আমরা যে কোনো তুমি একটা রোগের নাম জানো, অস্টিওপোরোসিস। জি স্যার। অস্টিওপোরোসিস কিন্তু হাড়টাকে বা বোনগুলোকে কম ইউজ করার কারণেই বেশি হয়। হ্যাঁ, জি, আস্তে আস্তে তো পরবর্তীতে হয়। তো যখন মানুষ এই ইনঅ্যাক্টিভিটিতে থাকে, বসে থাকে, তখন আর হাড়ের যে রিমডেলিং, যেটা হাড়ের ক্ষয়টা বেশি হতে থাকে, তখন তার অস্টিওপোরোসিস কিছুটা ডেভেলপ করে আস্তে আস্তে। এছাড়া মেকানিক্যাল কজ কারণে তার যে ফ্রোজেন হয়ে থাকে, সেই কারণে পেইন বেড়ে যায়, এসব কারণে তার ব্যথা বেড়ে যায়। আর ওই যে অপারেশনের পরে একটা কমন টেন্ডেন্সি থাকে যে অপারেশন হয়েছে বাবা ৩ মাস ৬ মাস কোনো কিছুই করা যাবে না, কোনো ভারী কাজ করা যাবে না, কোনো এক্সারসাইজ করা যাবে না। এটা একটা রং কনসেপশন আসলে। অপারেশনটা এখন তো সার্জনরা অনেক এক্সপার্ট, অল্প ওনারাই বলে যে ৫-৭ দিনের মধ্যে আপনি অবশ্যই হাঁটাহাঁটি করবেন, সব নর্মাল অ্যাক্টিভিটিস। শুধু বেন্ডিং হয়ে কাজ করা বা ওই স্কিনের উপর দ্রুত প্রেসার দিয়ে দ্রুত কাজ যাতে করা। কিছু না করা সেটা, কিন্তু মাইল্ড যে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ যেটা আছে, এটা ১ মাস পরেই সে শুরু করতে পারবে অল্প অল্প করে। এটা যদি করে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা যদি সেভাবে হয়, ভিটামিন ডি
যদি কোনো ডেফিসিয়েন্সি না থাকে তাহলে অপারেশন পরেও এগুলা ব্যথা বেশি হওয়ার কথা না। তো এই জন্য মিনিমাম কিছু এক্সারসাইজ আছে, ওগুলো করে যাবেন। বিশেষজ্ঞ ফিজিশিয়ান যাদেরকে দেখাবে তারা ওর কন্ডিশন দেখে, পজিশন দেখে তাকে সেগুলো অ্যাডভাইস করবে। আর হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশনটা যাতে এডিকুয়েটলি হয়, তাহলে ব্যথা অনেক কম থাকবে। আর একই পজিশনে যাতে বসে না থাকে, মুভমেন্টের মধ্যে থাকতে হবে, পোস্টারটা ঠিক মতো করতে হবে, এই হলো কথা আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি বিষয় নিয়ে যদি জানতে চাই, দুধের মধ্যে আমরা জানি যে দুধ একটি সুষম খাদ্য এবং আমরা জানি দুধে ক্যালসিয়াম রয়েছে। তো সেক্ষেত্রে স্যার কত বছর বয়স থেকে আসলে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এটি সম্পর্কে জানবো। আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন মিশি আক্তার, বয়স 25 বছর, ওজন 59 কেজি। বিভিন্ন সময়ে শরীরে অনেক ব্যথা হয়ে থাকে। সমস্যা হচ্ছে হাঁটুতে ব্যথা, ঠিকমতো বসতে পারেন না। বসলে উঠতে পারেন না। হাঁটুতে অনেক বেশি ব্যথা করে। বেবি হওয়ার পর থেকে ব্যথাটি বেড়ে গেছে। কি করবেন পরামর্শ চেয়েছেন? হ্যাঁ, ওনার বয়স বলেছেন 25 বছর না? ওয়েট অলমোস্ট 60 কেজি। 60 কেজি আসলে খুব বেশি ওয়েট এখনো বলা যাবে না, তবে আরো একটু কম থাকলে হয়তো ভালো হয়। আর অন্য কোনো কজ যদি না থাকে, মানে যেমন আর্থ্রাইটিস এর কোনো কজ যদি না থাকে, আমি জানি না, অনেকের তো হিডেন আর্থ্রাইটিস থাকে, গাউট বা এই বয়সে গাউট যদিও হয় না, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, ওগুলো যদি না থাকে, জাস্ট যদি ওয়েট রিলেটেড হয়, তাহলে হাঁটুর কিছু সিম্পল এক্সারসাইজ আছে। হ্যাঁ, আইসোমেট্রিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ আমরা বলি। সিম্পল হচ্ছে চেয়ারে বসে পাটা 90 ডিগ্রি তুলে রেখে 10 সেকেন্ড হোল্ড করবে। 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড আমি আমার রোগীদেরকে আসলে যেভাবে শিখাই, 10 সেকেন্ড না গুনে 5 বার আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। ব্যায়াম হলো, আপনার সওয়াব হলো। 5 বার সুবহানাল্লাহ পর্যন্ত হোল্ড করে রাখেন, 5 বার সুবহানাল্লাহ পর্যন্ত আবার ডাউন করে রাখেন। এটা করলে না নির এক্সারসাইজ, মাসেল গুলো অ্যাক্টিভ থাকবে, ব্যথা কমে যাবে। সেই সাথে যদি ওই যেটা আগেই বলেছি, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ভিটামিন ডি ঘাটতি থাকে, সেটা কারেকশন করতে হবে। সাথে সিম্পল এক্সারসাইজ, আর ওয়েটটা যাতে না বাড়ে। আর সিম্পল জাস্ট ডেইলি যদি হাঁটার সুযোগ থাকে 30-40 মিনিট করে ডেইলি কন্টিনিউয়াস একটা যাতে হাঁটার প্রোগ্রামটা সে রাখে, তাহলে আশা করি উনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন নিতাই চন্দ্র সাহা। কোমরের নিচ থেকে কাফ মাসল পর্যন্ত মাইল্ড টু মডারেট পেইন ফিল হচ্ছে কয়েকদিন ধরে এবং সার্ভাইকাল স্পন্ডালোসিস এর সমস্যা আছে। এটার সাথে কি এই যে এখন কোমরের নিচ থেকে কাফ মাসল পর্যন্ত ব্যথা করছে, এই ব্যথাটির কোনো সম্পর্ক আছে কিনা জানতে চেয়েছেন। বয়স 33 বছর, ওজন 83 কেজি। বয়স 33, ওজন 83, ডেফিনেটলি উনি ওভারওয়েট, কোনো সন্দেহ নেই। তো ওভারওয়েটে যেটা হয় আর কি, সার্ভাইকাল স্পন্ডালাইসিস হয়েছে মানে ওনার সার্ভাইকাল ডিস্কের ডিজেনারেশন হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে, ওইখানে চাপ পড়ছে, সেখান থেকে হয়তো হাতে ব্যথা আসতে পারে। সেই সেম কজটা তার কোমরেও হচ্ছে। এবং এটা উনি যে ডেসক্রিপশনটা দিলেন, এটা হচ্ছে লাম্বাগো সায়াটিকা, মানে কোমর থেকে ব্যথাটা পায়ে নেমে কাপ মাসলে চলে যাচ্ছে। এটা ডিস্কের যে লাম্বার ডিস্ক, মানে কোমরের যে হাড়গুলো, সেটার মাঝখানে যে ডিস্ক গুলো থাকে, সম্ভবত ওইটাতে তার প্রেসার পড়ছে। এটা কনফার্ম করতে গেলে হয়তো একটা এমআরআই করতে হবে, করে সেই পজিশন অনুযায়ী তার কোথায় প্রেসারটা আছে সেটা দেখতে হবে। ওই যে সিম্পল কাজ হচ্ছে, উনি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, মানে উপর হয়ে জাস্ট ইয়োগার মতো, যে বুক মাথা নৌকার মতো উঠিয়ে এই এক্সারসাইজটা করবেন। উপর হয়ে শুয়ে বুক মাথা উঠিয়ে 10 সেকেন্ড, আবার রিল্যাক্স করে 10 সেকেন্ড। এই হলে একবার, এটা 5 থেকে 10 বার, 2 বেলা 3 বেলা পেট খালি থাকা অবস্থা এটা করবেন। একটু ওই যে যেটা বলেছি 40 মিনিট থেকে 1 ঘন্টা বা মিনিমাম 30 মিনিট ডেইলি কন্টিনিউয়াস হাঁটতে হবে। হাঁটলে মাসেল গুলো ফ্রি হবে, নার্ভ রুট গুলো ফ্রি হবে। আর ওয়েটটা কমানোর অবশ্যই চেষ্টা করতে হবে। ওনার, আমি জানি না হাইট কতটুকু, হাইট অনুযায়ী যদি যেমন 6 ফিটের উপর হাইট হয়েছে, তাহলে তার ওয়েট হয়তো 80 কেজি পর্যন্ত হতে পারে। বাট উনি যদি 5 ফিট, 5.5 ফিট, 5 ফিট 6 ইঞ্চি হন, তাহলে ওয়েটটা ওনার বেশি, ওয়েটটা কমাতে হবে। আর বয়স 33, হয়তো একটু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন লাগবে অ্যাসোসিয়েটেড। এখন ওই যে ফিজিশিয়ান দেখিয়ে তার কোনো হিডেন কজ আছে কিনা ওইটা এক্সক্লুড করে তাকে ট্রিটমেন্টটা দিতে হবে। তবে অ্যাজ এ হোল সে এক্সারসাইজ গুলো করবেন এবং হাঁটাহাঁটি করবেন, ওয়েট রিডাকশন করবেন, একটু সানলাইটে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার যেটি নিয়ে কথা বলছিলাম যে দুধকে আমরা জানি যে সুষম খাদ্য। দুধের মাধ্যমে কি পুরোপুরি শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, দুধটা আমাদের আমাদের আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় খাদ্যের মধ্যে, তালিকার মধ্যে দুধ ছিল। দুধ আসলে এমন একটা খাদ্য যাদের পেটে কোনো সমস্যা নেই, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর পেশেন্ট থাকে মানে তাদের ছাড়া, এছাড়া তো একদম পেডিয়াট্রিক্স টু জেরিয়াট্রিক্স সব বয়সী দুধ একটা সুষম খাদ্য, এতে কোনো সন্দেহ নেই। শুধু ক্যালসিয়াম না,
অনেক রকমের ভিটামিন আছে ওখানে, অনেক রকমের খাদ্য গুণ আছে। জি, কারো যদি পেটের সমস্যা না থাকে জি। সে দিনের বেলায় দুধ খাবে। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে রাতের বেলা অনেকে দুধ খাবে, রাতের এটা বেলা কিন্তু খাই। পেটে অনেক রোগের কারণ, এবং এটা আমি হাদিসেও পেয়েছি যে রাতের বেলা দুধ হচ্ছে অনেক রোগের কারণ। জি, রাতে দুধ খাওয়া যাবে না, সূর্য ডোবার পরে দুধটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। সূর্য ডোবার আগে ডেইলি অ্যাক্টিভিটিস এর মাঝখানে সে দুধটা খেয়ে নিবে, হ্যাঁ, তাহলে এই দুধটা তার শরীরে ঢুকে যাবে। এবং এই যে আহ, তুমি যে প্রশ্নটা করেছো যে দুধের ক্যালসিয়াম, দুধের মধ্যে জি, ক্যালসিয়াম তো অবশ্যই আছে, ভালো পরিমাণেই আছে। তো কেউ যদি সেটা মেনটেন করতে পারে, যেমন মিনিমাম বড় গ্লাসে 1 গ্লাস দুধ ডেইলি খেতে পারে, তার মোটামুটি বয়সটা যদি 40-এর মধ্যে থাকে তাহলে তারা এক্সট্রা ক্যালসিয়াম আসলে খাওয়ার খুব একটা প্রয়োজন নেই। এখন বয়সটা যদি, যেমন ফিমেলের ক্ষেত্রে মেনোপজ, মিনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের বনের রিসাইক্লিং, রিমডেলিং খুব র্যাপিড হয়, তখন ক্যালসিয়ামের ডিমান্ডটা বেড়ে যায়। ইন প্রেগনেন্সি, ল্যাকটেশন, বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে তখন জি, টার্ন ওভার বনের অনেক বেশি, তখন তার এক্সট্রা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন লাগে। আবার কারো কারো যদি অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম থাকে, ডায়াবেটিস থাকে, সেখানেও ক্যালসিয়াম টার্ন ওভারটা অনেক বেশি হয়, তখনও তাদের এক্সট্রা ক্যালসিয়াম হয়তো দিতে হতে পারে। সেটা ওই অ্যাকর্ডিং টু ফিজিশিয়ান, উনি এটা জাজ করে ওষুধটা দিবেন। তবে এজ এ হোল দুধটা ভেরি গুড খাদ্য, যদি তার পেটে কোনো সমস্যা না হয়, এবং সেটা খাওয়া উচিত দিনের বেলায়, এবং যখন অ্যাক্টিভিটিস করবে সেই সময় খালি ভালো। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা জানি যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন এর জন্য ভিটামিন ডি এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন এ ব্যাঘাত ঘটবে। স্যার ভিটামিন ডি এর জন্য আসলে আমরা বলছি যে রোদে বসতে হবে। দিনের কোন সময়টিতে আমরা আসলে রোদে বসবো এবং কতক্ষণ সময় আমাদের রোদে বসতে হবে? এই বিষয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ, ভেরি গুড কোশ্চেন। ভিটামিন ডি, এখন যেমন শীতকাল, শীতকালে রোদটা অবশ্য এখন তো যেমন গত 2 দিন থেকে তো সূর্যই দেখা যাচ্ছে না। তো সূর্যটা উঠে মোটামুটি যখন আহ, আলোটা ছড়াবে, যেমন ধরো সকালবেলা, সকাল 8টা, 8টা থেকে 9টা রোদটা হচ্ছে মিষ্টি রোদ। এই রোদটা হচ্ছে শরীরের জন্য আসলে ভালো। এখানে আলট্রাভায়োলেট রে গুলো কম পাস হয়। আবার আলট্রাভায়োলেট রেতে যেমন স্কিনের ক্ষতি করে, জি, সেটা অ্যাভয়েড করতে হবে। তো সকালবেলা রোদটা আমরা বলি, বা চাইল্ড স্পেশালিস্ট যারা বাচ্চাদের জন্য বলে, সকাল ধরো 8টা থেকে 9টার যে রোদটা, হ্যাঁ, বা 7টা থেকে 8টা এই সময় রোদটা। আর বিকেলে যখন সূর্যটা ঢলে পড়ে, হ্যাঁ, যখন এটা তেজ কমে আসে মোটামুটি, তখন ধরো 3টার পরে বা 4টার পরে, যে রোদটা 4টা জি, থেকে 5টা, এই রোদটা যদি মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগাতে পারে ডেইলি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট তার ভিটামিনের জন্য। এবার ওই স্কিনের উপর যাতে ইয়েটা, সানলাইটটা পড়ে, এটা একটু এনশিওর করতে হবে। কাপড় দিয়ে সব পেঁচিয়ে রাখলাম, পেঁচিয়ে এভাবে করে বসে থাকলাম, তাহলে আবার কাজ হবে না। স্কিনটা একটু ওপেন। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আসলে তো যারা যারা পর্দা করেন তারা তো ওভাবে জি, সানলাইটে যেতে পারেন না, সমস্যাটা হয়ে যায় এখানে। আবার অনেকের বাসার তো আলাদা ছাদের ব্যবস্থা নেই, আলাদা এখানে ব্যবস্থা, ওই জন্য সমস্যাটা বেশি হয়। কিন্তু এজ এ হোল রোদটা যদি লাগাতে পারো, ওই যে সকালবেলার মিষ্টি রোদ আর বিকাল বেলার মিষ্টি রোদ, আর দুপুরে কড়া রোদটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। তো শীতকালে তো আসলে অত সমস্যা নেই, সান অনেক দূরে থাকে। তো খুব বেশি গরম না লাগলে শীতকালের রোদটা এখন যে কোনো সময় এসে চালিয়ে নিতে পারবেন প্যাশেন্ট। জি। আর অসংখ্য ওই যে যেটা ধন্যবাদ স্যার। বলছিলে যে জি, সানলাইট, সানলাইট কিন্তু 90% সোর্স হচ্ছে ভিটামিন ডি, আর অনলি 10% আসে ফুড থেকে। কারণ আমরা ওই 10% উপরে ইনভলভ হয়ে গেছি। জি, 90% কে আমরা, আমাদের দেশে তো সানলাইটের অভাব নেই। বাইরের দেশে সানলাইট, যেসব দেশে যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা যেসব বাইরের দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রি, 6 মাস থাকে বরফের ভিতর, 6 মাস তাদের রোদ থাকে। তো ওই 6 মাস তো তারা ভিটামিন ডি পাচ্ছে না। আল্লাহ তো আমাদের জি, এত খারাপ কন্ডিশন ইনশাল্লাহ দেননি। তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। জি স্যার। অ্যাওয়ারনেসটা গ্রো করতে পারলে ভিটামিন ডিটা তারা বাইরে যাবে নিবে, এটা আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন নাঈম ইসলাম। বয়স ৪৬ বছর, ওজন ৬৮ কেজি। মাজা বরাবর মেরুদণ্ডে অনেক বেশি ব্যথা করছে। কি করবেন পরামর্শ চেয়েছেন? নাইম ইসলাম, বয়স ৪৬ বছর, ওজন 46। ৬৮ কেজি। জি, আচ্ছা, আচ্ছা, ওজন মোটামুটি হয়তো ওনার হাইট অনুযায়ী আমি জানি না, ঠিকই আছে। হয়তো উনি কোনো পোস্টার মেনটেন করে একটানা বসে থেকে কাজ করেন কিনা আমি জানি না। ওই যে যেটা আগেই প্রথমেই যে ডিসকাশনে বলেছি, যে একটানা 1 ঘন্টার বেশি একই চেয়ারে একই পজিশনটা মেনটেন করবে না। সেটা হতে পারে যে একটানা উনি বসে থাকবেন না, সেটা হতে পারে একটানা উনি দাঁড়িয়েও থাকবেন না। বলছি ঠিক আছে, জি, একটানা বসে থাকলাম না, আমি তো দাঁড়িয়ে আছি, আমার ব্যথা হচ্ছে কেন? ওই জি, পজিশনটা যখন একটানা মেনটেন করা না, 1 ঘন্টা পার হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, তখন এই ডিস্কের উপর প্রেসার পড়ে বেশি।
আর যখন মুভমেন্টের মধ্যে থাকে তখন কিন্তু ডিসটা ফ্রি থাকে অ্যাজ এ হোল। এই জন্য ওনার ওই ওই কারণটা যদি থাকে সেটা অ্যাভয়েড করতে হবে। আর ওই যে সিম্পল ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, উপরে শুয়ে বুক মাথা তুলে 30 ডিগ্রি পর্যন্ত 10 সেকেন্ড তুলে রাখতে হবে, 10 সেকেন্ড রিল্যাক্স করতে হবে। এই হলে একবার, এভাবে 5 থেকে 10 বার, 2 বেলা বা 3 বেলা এই ব্যায়ামটা করবে। আর যদি ভিটামিন ডি ঘাটতি থাকে, প্রতি সপ্তাহে একটা করে যে ভিটামিন ডি ক্যাপসুল গুলো আছে, কোনো ফিজিশিয়ানের সাথে কথা বলে উনি ডোজটা অ্যাডজাস্ট করে দিবেন কি পরিমাণ লাগে, বা ব্লাডে তার লেভেলে ভিটামিন ডি কম আছে কিনা দেখবে প্রয়োজনে। অ্যাজ এ হোল এক্সারসাইজটা করবে আর পোস্টারটা ঠিক মতো মেনটেন করবে, আর ডেইলি 40 মিনিট হাঁটবেন যদি পসিবল হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন মেহেরু হোসেন মোমো। বয়স 28 বছর, ওজন 65 কেজি। হাঁটু এবং হাঁটুর চারপাশে ব্যথা করছে। কি করবেন পরামর্শ চেয়েছেন? বয়স 28, ওজন 65 কেজি। বয়স অনুযায়ী ওজন একটু বেশি, 60-র মধ্যে থাকলে ভালো। ওই যে কোয়াড্রিসেপস এক্সারসাইজ, হাঁটুটা মেলে, হাঁটুটা হরাইজন্টালি মেলে, হাঁটুটা নিচের দিকে বিছানার দিকে ডাউনে প্রেসার দিবে, প্রেসার দিয়ে হোল্ড করে রাখবে 10 সেকেন্ড, আবার 10 সেকেন্ড রিল্যাক্স করবে, আবার 10 সেকেন্ড হোল্ড করবে, 10 সেকেন্ড রিল্যাক্স করবে। যেটা বলেছি 5 বার সুবহানাল্লাহ বললো 10 সেকেন্ড হয়ে গেল, 5 বার সুবহানাল্লাহ বললো 10 সেকেন্ড রিল্যাক্স হয়ে গেল। এটা 5 থেকে 10 বার 3 বেলা করবে। তারপরে যে পাটা মেলে দিয়ে পায়ের পাতাটা উঁচু নিচু করা, হ্যাঁ, ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, ফুটের এক্সারসাইজ গুলো করবে। আর হচ্ছে যে একটু ওই যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো যদি ঘাটতি থাকে সেটা খেতে পারে। আর হয়তো ফিজিশিয়ান কারো কাছে গেলে উনি এক্সরে করে পজিশনটা দেখবে অন্য কোনো সমস্যা আছে কিনা, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। তবে সংক্ষেপে তার জন্য এক্সারসাইজ, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা দিলে, ওয়েটটা যদি মোটামুটি রিজনেবল রেঞ্জের মধ্যে রাখে, তাহলে তার ব্যথা ইনশাল্লাহ হবে না, কমে যাবে। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কাছে যদি একটু জানতে চাই যে আসলে কোন, কোন রোগের ক্ষেত্রে বা কোন, কোন রোগীদের আ মেডিসিন বা সার্জারির পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন এর প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যেটা আমরা শুনি, বাইরের দেশে তো এটা রিহ্যাবিলিটেশন মেডিসিন হিসেবে পরিচিত। আমাদের দেশে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন একই, ফাংশন একই, কাজও একই। রিহ্যাবিলিটেশন মানে যে আগেও বলেছিলাম যে টু মেক এ ম্যান ফিট এগেইন, মানে একটা পেশেন্ট বা একটা মানুষ কোনো কারণে ক্রিপেল বা প্রতিবন্ধী কোনো কারণে হলো, প্রতিবন্ধী আমরা বলতে বলছি শুধু কথা বলতে পারে না সে প্রতিবন্ধী, হ্যাঁ, যে চোখে দেখে না, আসলে তার হাতটা অ্যাক্টিভ ছিল, পাটা অ্যাক্টিভ ছিল, সে হাত পাটা কাজ করছে না যে কারণে হোক, তাকে আবার রিটার্ন করা ওয়ার্কে, এটাও একটা তার ওই ওই জায়গার জন্য একটা প্রতিবন্ধী সমস্যা। সেখানে আনার জন্য তাকে এই কাজগুলো করার জন্য যে এক্সারসাইজ গুলো করবেন, এটা তো ওষুধ দিয়ে তার এই ব্যথা সবগুলো দূর করা যাবে না, মাসেলটা উইক হয়ে গেছে কোনো কারণে, হ্যাঁ, যেমন নিউরোপ্যাথি, এটা শুধু ওষুধ দিয়ে এটা ফাংশন ঠিক করা যাবে না। বা একটা প্লাস্টার দেয়া হলো, একটা অপারেশন হলো অর্থোপেডিক্সে, সেখানে আশেপাশে মাসেল গুলো শুকিয়ে গেল ইনঅ্যাক্টিভিটির জন্য, সেই মাসেলের পাওয়ারকে রিগেইন করতে হবে, পূর্বের অবস্থায় আনতে হবে, তখন তার স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে সেগুলো করতে হবে। তারপরে সেই জায়গার মাসেল গুলো বা জয়েন্ট গুলো যদি স্টিফ হয়ে থাকে, সেখানে ওই যে ফিজিক্যাল থেরাপি দিতে হবে, আল্ট্রাসাউন্ড থেরাপি লাগতে পারে, অন্যান্য ইনস্ট্রুমেন্টাল থেরাপি লাগতে পারে, কিছু অ্যাসিস্টিভ ডিভাইসের আমাদের এক্সারসাইজের কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো করবে, এক্সারসাইজ করবে, করে তার ফাংশনটা রিগেইন করবে। এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। যেমন স্পোর্টস এর ক্ষেত্রে যখন ওই প্লেয়ার যখন ইনজুরি হয়, তখন ইনজুরি প্রিলিমিনারি প্রাইমারি ট্রিটমেন্ট সারার পরে আবার যাতে সে স্পোর্টিং অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারে, তার জন্য লং স্ট্যান্ডিং এটা প্রসেস, এটা তো কোনো ওষুধ দিয়ে হবে না। এটা হচ্ছে ওই ফাংশন গুলোই হচ্ছে রিহ্যাবিলিটেশন। একটা হচ্ছে ডিজিজ রিহ্যাবিলিটেশন, একটা হচ্ছে স্পোর্টস রিহ্যাবিলিটেশন। ডিজিজ রিহ্যাবিলিটেশন অ্যাকর্ডিং টু ডিজিজ, মানে যার যে রোগ হবে সেই রোগ অনুযায়ী তার কথাগুলো আসলে বলতে হবে। অ্যাজ এ হোল রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে ওই যে সেই মূল কথাই চলে আসবে, এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি, অ্যাসিস্টিভ ডিভাইস, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ইনস্ট্রাকশন, এগুলো সে ফলো করবে। পাশাপাশি তার অ্যাসোসিয়েটেড কোনো সার্জারি বা কোনো ড্রাগ যদি দরকার হয় সেটা নেবে। জি। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা বারবারই আলোচনায় আপনি বলছিলেন যে বিভিন্ন ব্যায়ামের কথা আসলে আপনি আমাদেরকে শেখানোর চেষ্টা করছিলেন, আমাদের দর্শকদের বলছিলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে স্যার এইসব ব্যায়ামগুলোর নাম শুনে বা যে স্পেসিফিক রোগটি যার আছে সেটি হয়তো YouTube এ সার্চ দিয়ে সেখান থেকে ব্যায়াম শিখে অনেকে ব্যায়াম করছেন। স্যার এটি কি আসলে যুক্তিযুক্ত কিনা? নাকি আমাদেরকে আসলে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট এর কাছে গিয়ে ব্যায়ামটা শিখে আসাটা আমাদের জন্য ভালো হবে? না, ব্যায়াম ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলে তো অবশ্যই ভালো হবে, কারণ স্পেসিফিক ঠিক কোন পজিশনে কতটুকু পর্যন্ত তুলবে সেটা লাগবে। যেমন ফর এক্সাম্পল একটা পেশেন্টের ডিসপ্রোলাপস, ওই যে আগে যে পেশেন্ট বললেন যে কোমর থেকে আমার পায়ের গোছা পর্যন্ত ব্যথা নেমে যাচ্ছে,
কিছু কিছু এক্সারসাইজ আছে, একটা হচ্ছে ফ্লেকশন এক্সারসাইজ, একটা আছে এক্সটেনশন এক্সারসাইজ, মানে কিছু আছে চিত হয়ে শুয়ে ব্যায়াম করা, কিছু আছে জি, উপর হয়ে শুয়ে ব্যায়াম করা। তো ওই তার ডিস্কের পজিশন না দেখে এখন উপর হয়ে ব্যায়াম না করে কেউ যদি চিত হয়ে পা উঠিয়ে ব্যায়াম শুরু করে, তার পেইন আরো বেড়ে যাবে। এগুলো ইউটিউবে জি, এই ব্যায়ামও আছে। এখন তাকে করতে হবে উপর হয়ে, মানে এক্সটেনশন এক্সারসাইজ। জি, এক্সটেনশন করলে কেউ 10 ডিগ্রি তুলতে পারে, কেউ 40 ডিগ্রি পর্যন্ত তুলে ফেলতে পারে। মানে সে মনে করলো আমি বেশি করে তুলি, তাহলে আমার ব্যথার পথে তাড়াতাড়ি যাবে। বেশি করে জি, তুলতে গিয়ে সে আরো হার্ড করে ফেললো, মাসেল গুলো জয়েন্ট গুলো স্ট্রেইন করে তার পেইন আরো বেড়ে গেল। তো এগুলা ভুলটা হয় বেশি। আমার কাছে তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্ন অনেকেই করে, স্যার আমরা তো ইউটিউবে গিয়ে ব্যায়াম করছি, কিন্তু করে তো আমার ব্যথা বেড়ে গেছে। আমি বলছি, জি, কিভাবে করলেন দেখান দেখি। যখন দেখালো দেখলাম যে ব্যায়ামটা তার জন্য রং ছিল। ওখানে তো অ্যাজ এ হোল সব হয়তো বলে গেছেন, কিন্তু এটা ডিটেক্ট করার জন্যই তো একজন ফিজিশিয়ান বা একজন স্পেশালিস্টের প্রয়োজন হয়। তখন উনি সেভাবে অ্যাডভাইস করলে সেটা তার জন্য ফ্রুটফুল হবে। তবে অ্যাজ এ হোল ইউটিউবে দেখা, যদি তার জন্য প্রাইমারি স্টেজে সেগুলো সে করে ফিটনেস বা এক্সারসাইজের জন্য উপকার পেতে পারে। জি স্যার। স্যার আমরা তো কথা বলছি আসলে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন নিয়ে। একটু যদি আগে থেকে জানতে চাই যে আসলে আমাদের হাড়, জয়েন্ট এবং মাসল মোটামুটি বলা যায় পুরো শরীরকে ব্যথামুক্ত রাখবার জন্য বা সুস্থ রাখবার জন্য আমাদের লাইফস্টাইল বা জীবনযাপন পদ্ধতিটি আসলে কেমন হওয়া উচিত? হ্যাঁ, এখন তো এই এই যে কথা চলে আসলো, এখানেই তো ধরো আমাদের ইসলামের যে সিস্টেম, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সেদিনও গত সপ্তাহে মনে একটা আমি একটা ফিচার দেখলাম, যে নামাজের সময় যে বেন্ডিং গুলো হয়, যে স্পাইনের যে মুভমেন্ট গুলো হয়, সেই মুভমেন্টের সময় যেভাবে ব্লাড সার্কুলেশন হয়, যেভাবে নার্ভ গুলো স্ট্রেসড হয়, এটা আর কোনো এক্সারসাইজই কোনো মতেই হয় না। তো কেউ মাশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ রেগুলার করতে পারে, জি, রেগুলার সে করে, তাহলে তার কিন্তু ওখানের মধ্যেই এক্সারসাইজ 100 ভাগের মধ্যে 60 to 80% হয়ে যাচ্ছে। মানে সব, তার ঘাড় ফ্রি হয়ে যাবে। সিজদার পজিশনটা যদি ঠিক থাকে, এই যে এই পজিশনে সে সিজদা দিবে, এই যে নেকের, আমি আমার নিজের ঘাড় ব্যথা ছিল, আমি একটু লং স্ট্যান্ডিং ঘাড়টা সামনে নিয়ে একটু বেশি টাইম সিজদা দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে নেকটা আমার ফ্রি হয়ে গেছে। যেটা আমরা হয়তো অনেক কঠিন কঠিন এক্সারসাইজ করে ফ্রি করি। আমি চিন্তা করলাম যে কতটুকু সাইন্টিফিক আসলে আমাদের ইসলামের জিনিসগুলো। যে জি, সেই এক্সারসাইজ গুলো উনি করে যাবেন, নামাজের মাধ্যমে সে এক্সারসাইজ হবে। আর এক্সট্রা হচ্ছে ওই যে যেমন হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটুর কিছু আলাদা এক্সারসাইজ আছে, কোমরের এক্সারসাইজ আছে, পিঠের ঘাড়ের এক্সারসাইজ আছে, সেটা সে করবে। কোনো জয়েন্ট স্টিফ হলো সেটার এক্সারসাইজ আলাদা, সেটা করবে। আবার যেমন যাদের অস্টিও আর্থ্রাইটিস হয়ে গেছে, হাঁটুর অনেক সমস্যা, সে তো আবার হাঁটু ভাঁজ করে নামাজ করতে পারবে না, তাহলে সে সেভাবেই ফিজিশিয়ানের অ্যাডভাইস অনুযায়ী নামাজ পড়তে হবে। তবে অ্যাজ এ হোল, যে সুস্থ মানুষ যারা, হ্যাঁ, তারা যদি রেগুলার ধরো নামাজের মধ্যে থাকে, তাহলে সে এক্সারসাইজ গুলো তার হয়েই যাচ্ছে। তো সকালে উঠে একবার উঠেই দেখা এখন কি হচ্ছে, ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে অনেক সময় এই বেডে বসেই অনলাইনে চলে ক্লাস শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এই যে ঘাড় এভাবে করে ক্লাস শুরু করে দিচ্ছে, এভাবে করে ক্লাস করতেছে, শুনতেছে। তো এটাই তার শরীরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই জন্য ওই যে প্রত্যেক ক্ষেত্রে পোস্টারটা মেনটেন করা, পোস্টার মেনটেন করা, সিম্পল 40 মিনিট যদি কেউ হাত পা নেড়ে জোরে জোরে হাঁটতে পারে প্রতিদিন। জি, মাইন্ডে বেস্ট এক্সারসাইজ হচ্ছে 2 থেকে 3টা জিনিস। একটা হচ্ছে ওয়াকিং, একটা হচ্ছে সুইমিং। এতে হচ্ছে জি, এক্সট্রা রান। আর জি, ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে বেস্ট এক্সারসাইজ। বাকি বাইরে হচ্ছে ওয়াকিং এন্ড সুইমিং। তো সুইমিং করা আসলে সহজ না আমাদের দেশে, এত জি, সহজ না। ওয়াকিংটা পসিবল, এখন তো কন্ডিশনের কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। কিন্তু অ্যাজ এ হোল যদি সে হাঁটতে পারেন, ছাদের উপর যার সুযোগ আছে হাঁটবে, বাইরে যার সুযোগ আছে উনি হাঁটবেন। আর হচ্ছে পজিশন গুলো যাতে মেনটেন করে, 1 ঘন্টার বেশি একই পজিশন হোল্ড না করে রাখা, তাহলেই উনি আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। সাথে খাওয়ার ফুড সাপ্লিমেন্টেশন গুলো যাতে ঠিক থাকে, এক্সট্রা ফ্যাটি ফুড যাতে খাওয়া না হয়, এক্সট্রা ইয়ে ফুড যেগুলো, যে কি বলে এগুলা, ফাস্ট ফুড বেশি যাতে না খায়। এগুলো অ্যাভয়েড করতে পারলে নর্মাল খাওয়া দাওয়া, শাক সবজি, সাথে ভিটামিন এ বি সি ডি সাপ্লিমেন্টেশন, মাছ, গুঁড়া মাছ, কাটা মাছ, এগুলো খাবে। বাকি এটা সানলাইটে যাবে, এক্সারসাইজ করবে, নিয়ম মোটামুটি মেনে চলবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, তাহলে সে এমনি ইনশাল্লাহ ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের কাছে শেষ ২ টি প্রশ্ন আছে। ২ টি প্রশ্ন স্যার নিয়ে নিচ্ছি। শাহীন সাইফুল্লাহ সাহেব প্রশ্ন করেছেন, মায়ের কোমরের ডান পাশে ব্যথা করছে। আ নিওবায়ন এবং কোরাকল ডি খাচ্ছেন কিন্তু ব্যথাটি কমছে না। কি করবেন পরামর্শ চেয়েছেন। কোমর থেকে ডান পায়ে ব্যথা আসছে। জি, হ্যাঁ, তো এটা নিওবিয়ন হচ্ছে ওই যে নার্ভের যদি কোনো ঝিমঝিম থাকে সেটা একটু কমাবে।
কিন্তু ওই যে আগেই বলেছি যে ডক্টরের কাজ, স্পেশালিস্টের কাজ হচ্ছে তার কোন পজিশনে নার্ভ রুটে প্রেসার আছে। তার হয়তো ওনার একটা এমআরআই করা লাগতে পারে, হয়তো পিএলআইডি আছে, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কোন পজিশনে গিয়ে নার্ভ রুটে প্রেসার দিয়েছে সেই নার্ভ রুটের প্রেসারটা রিলিজ করতে হবে। তো রিলিজ করতে গেলে অনেক ফাংশন আমাদের ফিজিক্যাল থেরাপিতে আমরা দেখে ওখানে ওই লোকালাইজ একটা আল্ট্রাসাউন্ড দেবো, প্রয়োজনে ট্র্যাকশন দিব, যে টানা দেয় আর কি কোমরে দিয়ে, যদি নার্ভ রিলিজ হয় ব্যথাটা কমে যাবে। সেটা যদি না হয় কোনো কারণে অতিরিক্ত হয়ে যায়, তখন পজিশন অনুযায়ী তখন এপিডুরাল ইনজেকশন দেওয়া লাগতে পারে। অ্যানেস্থেশিয়া ডাক্তার সাহেবরা, পেইন মেডিসিন যারা ওনারাও দেন, আমাদের অনেকেই দেয়, সেটা প্রয়োজনে দেওয়া লাগতে পারে। সাথে এই যে এক্সারসাইজ গুলো, এক্সারসাইজ করতে হবে, যে স্পেসিফিক এক্সারসাইজ হতে হবে, সেটার সাথে কিছু ড্রাগ লাগবে। ঘুরে ফিরে সে কথা এটাই, ওই যে একজন বিশেষজ্ঞ ফিজিশিয়ানের কনসালটেশনে এই কাজগুলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শেষ একটি প্রশ্ন আছে জায়েদ হোসেন মিশু। বয়স 23 বছর। গত 6 মাস ধরে কোমরের বাম পাশে ব্যথা করছে। ব্যথা শুধুমাত্র বাঁ পাশেই থাকে। হাঁটলে ব্যথা পান না এবং শুয়ে থাকলেও কম হয় ব্যথাটি। শুধুমাত্র বসে থাকলে ব্যথা অনুভূত হয়। কি ধরনের ব্যায়াম করবেন বা কি করবেন পরামর্শ চেয়েছেন? হ্যাঁ, ওই যে বসে থাকলে ডিস্কের উপর প্রেসার পড়ছে, ডিস্কের উপর প্রেসার পড়লে ওই যে নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে, তখন রেডিয়েটিং পেইনটা পায় না হচ্ছে। হাঁটাহাঁটি করলে ওই প্রেসারটা অনেক কমে যায়, শুয়ে থাকলে ওই প্রেসার থাকে না। এই জন্য ওই যে বসার পজিশনটা যাতে, এই যে কোমর সোজা করে ব্যাক সাপোর্ট দিয়ে উনি যাতে বসেন, আর হচ্ছে উপর হয়ে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, যেটা বলছি সিম্পল এক্সারসাইজ, জাস্ট উপর হয়ে শুবে, বালিশ ছাড়া, হাত দুই পাশে নর্মালি থাকবে, শুধু বুক আর মাথাটা 30 ডিগ্রি পর্যন্ত তুলবে, সামনের দিকটা 30 ডিগ্রি তুললে 10 সেকেন্ড রাখবে, আবার রিল্যাক্স করে 10 সেকেন্ড রাখবে। এই হলো একবার, এভাবে 5 থেকে 10 বার, 2 বেলা 3 বেলা রেগুলার এক্সারসাইজটা উনি করবেন। আর সাথে ওই যে ফুড সাপ্লিমেন্টেশন ঠিক থাকবে, ক্যালসিয়ামের ঘাটতিটা, ক্যালসিয়াম ওষুধ খাবে প্রয়োজনে, বা ভিটামিন ডি প্রয়োজন হলে সেটা খাবে, কিন্তু এক্সারসাইজটা মেইন। আর স্পাইনের পজিশনটা, বসার পজিশনটা ঠিক রাখতে হবে। জি। এটি হলে তো এক্সরে এমআরআই এগুলো করে দেখতে হবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মূল্যবান সময় থেকে আমাদের দর্শকদের সময় দিয়েছেন। দেখতে, দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ সময় দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। পরামর্শ তো ইনশাআল্লাহ আমি নিজেও যেটা করি, অনেকে আমাকে বলে যে আপনার বয়স এইজ 50 রানিং, দেখলে তো বোঝা যায় না। তা আমি খেলাধুলা খুব পছন্দ করতাম। আমি ছোটকাল থেকেই অনেক খেলাধুলা করেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। তো ওই স্পিরিটটা আসলে কাজ করে এখনো। এই যে গত 2 দিন আগেও আমার ছেলেদের সাথে আমি একটা ইউনিভার্সিটিতে গিয়ে খেলাধুলা করলাম। তা আমার অ্যাডভাইস থাকবে, যাদের সুযোগ আছে মিনিমাম তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাইকে একটু খেলাধুলার সময় দিবে। এই যে খেলাধুলার সময় শরীরে যে মুভমেন্টটা হয়, সেখানে হরমোনাল একটা ইমব্যালেন্স থাকে, হরমোনগুলো সিক্রিশন হয় ভালোভাবে। এটা হলে শরীরের ভিতরে অনেক মেটাবলিজম এগুলো কাজ করে। সেই সাথে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলো, তারপরে ওই যে 5 ওয়াক্ত, মুসলিম যদি হন উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বা নামাজের মাধ্যমে তারা অনেক এক্সারসাইজ হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে যে কথাগুলো এতক্ষণ বললাম, জিস্ট কথাগুলো হচ্ছে, বসার সময় পজিশন মেনটেন করবে, সিম্পল কিছু এক্সারসাইজ করবে, প্রতিদিন পারলে 30-40 মিনিট জোরে জোরে হাঁটবেন। হ্যাঁ, আর সিম্পল লাইফস্টাইল, হ্যাঁ, শাকসবজি খাবেন, কোনো কিছু বেশি খাবেন না, একদম মাছ, অনেকে আছে মাছ মাংস খানি না, এটা করা যাবে না। পরিমিত খেতে হবে, শাকসবজি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, সিম্পল কিছু এক্সারসাইজ আছে করতে হবে, আর হাঁটাহাঁটি করতে হবে। আর হচ্ছে আমরা তো এখন লকডাউন পিরিয়ডে আছি, বিভিন্ন চারিদিকে করোনার পজিশন। করোনা কি কারণে আসছে, এটা হচ্ছে যে ওই আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, ওনার কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। ওনার কাছে চাইলে এই যে মেন্টাল যে স্ট্রেংথটা বাড়বে, এটাই রোগের বিরুদ্ধে কাজ করবে। ঘরে বসে না থেকে, ঘরে বসে থাকলেও যদি উনি বাইরে যেতে নাও পারেন, একটা নির্দিষ্ট জায়গা ফিক্স করে যে আমি ঘরের এই মাথা থেকে ওই মাথা 50 বার আসা যাওয়া করবো, তাও দেখা যাচ্ছে যে ওনার এক্সারসাইজটা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাডভাইস। নামাজ কালাম পড়বেন যদি সুযোগ থাকে, রেগুলার রেগুলার এক্সারসাইজ করবেন, খাওয়া দাওয়া পরিমিত খাবেন, নিয়ম মেনে চলবেন, ব্যাস, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় থেকে আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। জি, ধন্যবাদ সবাইকে, দর্শকদেরও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, বায়োফার্মাকেও ধন্যবাদ। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য বায়োফার্মা লিমিটেড, বিশেষ করে অর্থোক্যাল ডি, নিউরেপ, ইসোকন এবং পেরিলাককে অসংখ্য ধন্যবাদ এবং মেডিটককে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি ডক্টর নিটোল আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং স্যার যেভাবে বললেন আসলে দৈনন্দিন জীবন যাপনে এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।